7ই ডিসেম্বর 1941 সালে সকাল 8টার কিছুক্ষণ আগে জাপানি বিমান হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বোমা বর্ষণ শুরু করে। হামলাটি আকস্মিক, দ্রুত এবং মারাত্মক ছিল। কয়েক মিনিটের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অকার্যকর হয়ে যায়, কয়েক ডজন বিমান মাটিতে ধ্বংস হয় এবং 2400-রও বেশি লোক প্রাণ হারায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যা সেই সময় পর্যন্ত সংঘাতের বাইরে ছিল, অবিলম্বে যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে এটি কোনো বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না। জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরে খারাপ ছিল। প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ, ওয়াশিংটন কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জাপানি সরকারের সামরিক স্বার্থের কারণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যা বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। মাস ধরে শান্তির কথা বলার সময় একটি হামলার প্রস্তুতি চলছিল। সতর্কীকরণ সংকেত ছিল, কিন্তু সময়মতো সেগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়নি। পার্ল হারবারের ইতিহাসগুলির শব্দ দিয়ে শুরু হয় না, বরং সিদ্ধান্ত এবং ত্রুটিগুলির একটি শৃঙ্খল দিয়ে শুরু হয় যা নির্বে জমা হয়েছিল। ঠিক কিভাবে সেই পর্যায়ে পৌঁছানো গেল? পার্ল হারবারের দিকে ধাবিত হওয়া উত্তেজনা। 7ই ডিসেম্বর 1941 সাল কোনো বিচ্ছিন্ন সংঘাতের আকস্মিক সূচনা ছিল না, বরং জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু বছর ধরে জমে থাকা একগুচ্ছ উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে ছিল। 1930-এর দশক জুড়ে দুটি শক্তির প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়েছিল, যার মূলে ছিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরে পরস্পর বিরোধী স্বার্থ। বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল অর্থনীতি নিয়ে জাপান তেল, রাবার ও খনিজ পদার্থের মতো কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণ করতে আগ্রহী ছিল। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের সামরিক অভিযান সেই লক্ষ্য পূরণ করেছিল। তবে তাদের আঞ্চলিক বিস্তার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক ছিল। ওয়াশিংটন জাপানের প্রতিটি অগ্রগতি উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছিল, বিশেষ করে মাঞ্চুরিয়া দখল এবং মূল ভূখণ্ড চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর। মার্কিন কর্তৃপক্ষ টোকিওকে সংযত করার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নেয়। বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আর্থিক সম্পদ জব্দ করা হয় এবং অবশেষে সম্পূর্ণ তেল অবরোধ ঘোষণা করা হয়। 1941 সালের জুলাই মাসে নেওয়া এই সিদ্ধান্তের ফলে জাপান তার সামরিক যন্ত্র চালানোর জন্য সীমিত মজুদ নিয়ে পড়ে। পরবর্তী মাসগুলোতে উভয় সরকার কূটনৈতিক আলোচনা বজায় রাখে। জাপান এশিয়ায় তার সামরিক উপস্থিতি আপস না করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানা। উভয় পক্ষের অবস্থান ছিল অন্ড। আলোচনার সমান্তরালভাবে জাপানি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা হাওয়াইয়ের মার্কিন নৌঘাঁটিতে হামলার একটি পরিকল্পনা তৈরি করেন। উদ্দেশ্য ছিল সাময়িকভাবে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে নিষ্ক্রিয় করা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের অবস্থান সুসংহত করার জন্য প্রয়োজনীয় সময় অর্জন করা। ওয়াশিংটনে জাপানি কূটনীতিকরা যখন আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তখনও এই পরিকল্পনা গোপনে চলছিল। শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশ্ন আর যুদ্ধ হবে কিনা তা নয়, বরং কখন শুরু হবে। ইয়ামামোটোর গোপন অভিযান। 1941 সালের প্রথম মাসগুলোতে জাপানি সরকার যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার মুখে বিভিন্ন বিকল্প মূল্যায়ন করে। সামরিক মহলে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদ নিশ্চিত করবে এমন একটি সশস্ত্র পদক্ষেপের ধারণা শক্তিশালী হয়। এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের আক্রমণাত্মক ক্ষমতা অবিলম্বে নিষ্ক্রিয় করা প্রয়োজন ছিল। জাপানি নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা পার্ল হারবার ঘাঁটির বিরুদ্ধে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। এই প্রকল্পের নেতৃত্ব দেন অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোটো, সম্মিলিত নৌবহরের কমান্ডার। শুরু থেকেই তিনি যুক্তি দিয়েছিলেন যে যদি জাপান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তবে বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করা অপরিহার্য হবে, যা শত্রুপক্ষকে শত্রুতার প্রথম দিনেই বিপর্যস্ত করে দেবে। প্রস্তাবটি জাপানি কমান্ডের অভ্যন্তরে প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। কিছু কর্মকর্তা দক্ষিণ পূর্ব এশিয়ার রুটে মনোযোগ না দিয়ে দূরবর্তী একটি ঘাঁটিতে হামলা করাকে বেপরোয়া বলে মনে করেছিলেন। তবে ইয়ামামোটো জোর দিয়েছিলেন যে এই আকারের প্রাথমিক পদক্ষেপ ছাড়া জাপানি প্রচেষ্টা শুরু থেকেই দুর্বল অবস্থানে থাকবে। তার কর্তৃত্ব তার খ্যাতির সাথে মিলিত হয়ে তার পক্ষে সিদ্ধান্ত ঘুরিয়ে দেয়। পরিকল্পনাটি সম্পূর্ণরূপে বিমান বাহিনীর অংশগ্রহণে একটি নৌ অভিযানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। স্থল সেনা বা অবতরণ বাদ দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল একটি আকস্মিক হামলা চালানো যা আমেরিকান যুদ্ধজাহাজগুলি নোঙর করা অবস্থায় যতটা সম্ভব ধ্বংস করবে। এর জন্য ক্রুদের নিবিড় প্রশিক্ষণ এবং টর্পেডোগুলির প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন ছিল, যা অগভীর জলে কাজ করতে হবে।
1941 সালের গ্রীষ্মকালে জাপানি জলে পার্ল হারবার বন্দরের একটি আংশিক প্রতিরূপ তৈরি করা হয়েছিল। সেখানে টর্পেডো বোমারু বিমান, ডাইভ বোমারু বিমান এবং ফাইটার বিমানগুলির সাথে অবিরাম অনুশীলন করা হয়েছিল। নেভিগেশন কৌশল, আগমনের রুট এবং উৎক্ষেপণের সময় সমন্বয় করা হয়েছিল। লক্ষ্য ছিল বাস্তব পরিস্থিতিতে নিখুঁত নির্ভুলতা অর্জন করা। এই মিশনের জন্য নির্বাচিত বাহিনী একটি বিশেষ ইউনিট গঠন করে। 6টি বিমানবাহী রণতরী, 2টি যুদ্ধজাহাজ, 3টি ক্রুজার, 11টি ডেস্ট্রয়ার এবং বেশ কয়েকটি সাবমেরিন নিয়োগ করা হয়েছিল। এই নৌবহর স্বাধীনভাবে কাজ করবে এবং যাত্রা শুরু করার মুহূর্ত থেকে সম্পূর্ণ বেতার নীরবতা বজায় রাখবে। প্রতিটি কমান্ডার নির্দিষ্ট নির্দেশাবলী পেয়েছিলেন এবং হামলার ক্রম অনুসারে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়েছিল। একই সময়ে জাপানি গোয়েন্দা বিভাগ পার্ল হারবার ঘাঁটির রুটিন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কাজ করে। হাওয়াইয়ের নৌ অ্যাটাশে ব্যবহার করা হয়েছিল, যিনি জাহাজের অবস্থান, বিমান চলাচল এবং কার্যকলাপের স্তর সম্পর্কে কোডেড রিপোর্ট পাঠাতেন। এই তথ্যের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে সপ্তাহান্তে সাধারণত কম কার্যকলাপ থাকে এবং প্রধান যুদ্ধজাহাজগুলি ওয়াহু দ্বীপে কেন্দ্রীভূত থাকে। কৌশলবিদরা নির্ধারণ করেছিলেন যে হামলাটি রবিবার অনুষ্ঠিত হবে। এই পছন্দটি এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে সেই দিনে সতর্কতার স্তর হ্রাস পায় এবং বেশিরভাগ ক্রু বিশ্রাম নেয়। এছাড়াও পূর্বাভাস দেওয়া হয়েছিল যে এই পরিস্থিতিতে একটি আকস্মিক আঘাত আরও বেশি প্রভাব এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই অভিযানটি গোপনে কি প্রথম আক্রমণকারী ইউনিট কি নামে অভিহিত করা হয়েছিল। এটি সম্পূর্ণ নীরবতায় যাত্রা করার এবং উত্তর প্রশান্ত মহাসাগরের একটি রুট বজায় রাখার জন্য নির্ধারিত হয়েছিল। উৎক্ষেপণের বিন্দুটি এমন দূরত্বে নির্ধারণ করা হয়েছিল যাতে বিমানগুলি পুনরায় জ্বালানি ভরার প্রয়োজন ছাড়াই আক্রমণ করতে এবং ফিরে আসতে পারে। এই হিসাব প্রতিটি ধরনের বিমানের পাল্লার উপর ভিত্তি করে করা হয়েছিল। যদি আবহাওয়ার পরিস্থিতি বা আকস্মিকতার উপাদান নির্ধারিত দিনের আগে হারিয়ে যায়, তবে অভিযান বাতিল করার বিকল্প ছিল। পরিকল্পনার সাফল্য সম্পূর্ণরূপে গোপনীয়তা এবং সমন্বয়ের উপর নির্ভরশীল ছিল। ব্যর্থতার ক্ষেত্রে দ্বিতীয় সুযোগের পূর্বাভাস দেওয়া হয়নি। চূড়ান্ত আদেশ পূর্বে সম্মত একটি কোডের মাধ্যমে প্রেরণ করা হবে। নৌবহর অগ্রসর হওয়ার সময় নিশ্চিতকরণ পাবে। জড়িত সকল ব্যক্তিকে অবহিত করা হয়েছিল যে তারা যদি অপারেশন এলাকায় পৌঁছানোর আগে শনাক্ত বা আক্রান্ত হয় তবে তাদের অবশ্যই কোনো সংবেদনশীল নথি ধ্বংস করতে হবে। 1941 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে চূড়ান্ত কার্য সম্পাদনের দিন নির্ধারণ করা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অধস্তনদের একটি বিস্তৃত পদক্ষেপের জন্য প্রস্তুত হতে বলেন। শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যের বিস্তারিত জানানো হয়নি। জাপানি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন যে কোনো তথ্য ফাঁসের ফলে আকস্মিকতার উপাদান ঝুঁকির মুখে পড়বে। পার্ল হারবারে হামলার পরিকল্পনা একটি কৌশলগত অগ্রাধিকার হয়ে ওঠে। এটিকে একটি সীমিত পদক্ষেপ হিসাবে ধারণা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অন্যান্য বিজয় নিশ্চিত করার জন্য সময় অর্জন করা। টোকিওতে কেউই মনে করেননি যে এই হামলা একা বিজয় নিশ্চিত করবে। উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে চাপের মুখে আলোচনা করতে বাধ্য করার জন্য যথেষ্ট প্রাথমিক ক্ষতি করা। ধরা না পড়ে হাওয়াইয়ের দিকে যাত্রা। 1941 সালের 16 নভেম্বর পার্ল হারবারে হামলার দায়িত্বপ্রাপ্ত জাপানি নৌবহর জাপানের উত্তরে অবস্থিত হিতোকাপ্পু উপসাগর থেকে যাত্রা করে। ভাইস অ্যাডমিরাল চুইচি নাগুমোর নেতৃত্বে, যিনি প্রথম এয়ারফ্লিটের কমান্ডার ছিলেন। যাত্রা করার আদেশ বিচক্ষণতার সাথে জারি করা হয়েছিল এবং শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তারা চূড়ান্ত গন্তব্য জানতেন। শনাক্তকরণের ঝুঁকি কমাতে ইউনিটগুলিকে বিক্ষিপ্তভাবে স্থাপন করা হয়েছিল। উত্তর প্রশান্ত মহাসাগর দিয়ে রুটটি বেছে নেওয়া হয়েছিল, একটি স্বল্প ব্যবহৃত এবং অস্থির আবহাওয়ার অঞ্চল। এই পছন্দের লক্ষ্য ছিল বাণিজ্যিক বা নৌজাহাজগুলির সাথে যোগাযোগ এড়ানো যা মার্কিন বাহিনীকে সতর্ক করতে পারত। নৌবহর রেডিও ব্যবহার না করে সম্পূর্ণ যোগাযোগ নীরবতায় যাত্রা করেছিল। যাত্রার সময় নির্গত কোনো সংকেত অভিযানের সাথে আপস করত। অগ্রগতি ছিল অবিচলিত এবং সমন্বিত। ইউনিটগুলি একটি সীমিত গতি বজায় রেখেছিল যাতে সমস্ত জাহাজ গঠনে থাকে তা নিশ্চিত করা যায়। আলো ব্যবহার, শব্দ নিয়ন্ত্রণ এবং দিগন্তের অবিচ্ছিন্ন পর্যবেক্ষণের বিষয়ে কঠোর নির্দেশাবলী জারি করা হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল ছিল, বিভিন্ন অংশে প্রবল বাতাস এবং কম দৃশ্যমানতা ছিল, যা গোপন রাখতে সহায়ক ছিল। শনাক্ত করা গেলে প্রতিটি জাহাজকে কী কৌশল অবলম্বন করতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশাবলী দেওয়া হয়েছিল। যদি কোনো জাহাজ কোনো বেসামরিক বা সামরিক জাহাজের মুখোমুখি হয়, তবে এটিকে অবশ্যই পথ পরিবর্তন করতে হবে বা মিশনের গোপনীয়তার জন্য হুমকি হলে ডুবিয়ে দিতে হবে।
এই সম্ভাবনাটিকে শেষ অবলম্বন হিসাবে বিবেচনা করা হয়েছিল। নৌবহর অগ্রসর হওয়ার সাথে সাথে অবস্থান যাচাই করতে এবং গতিপথ সামঞ্জস্য করতে অস্থায়ী নিয়ন্ত্রণ পয়েন্ট স্থাপন করা হয়েছিল। কর্মকর্তাদের মধ্যে বৈঠকগুলি সংক্ষিপ্ত এবং কঠোরভাবে প্রযুক্তিগত ছিল। অভিযানের লক্ষ্য বা পরবর্তী পর্যায় সম্পর্কে কোনো মন্তব্য শেয়ার করা হয়নি। ক্রুরা জানত যে তারা একটি সামরিক পদক্ষেপের দিকে যাচ্ছে, তবে হামলার খুব অল্প সময় আগে পর্যন্ত তাদের জানানো হয়নি যে লক্ষ্য পার্ল হারবার। যাত্রাপথে জাপানি পুনরুদ্ধার বিমান শত্রুদের গতিবিধির লক্ষণ অনুসন্ধানের জন্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়েছিল। উত্তর অঞ্চলে কোনো মার্কিন টহল শনাক্ত করা যায়নি, যা নিশ্চিত করে যে রুটের পছন্দ উপযুক্ত ছিল। বিমানবাহী রন্তরিতে পাইলটরা মানচিত্র এবং লক্ষ্যবস্তুর প্রোফাইলগুলি পর্যালোচনা করছিলেন। অগ্রাধিকার ছিল স্বল্পতম সময়ে সর্বাধিক কার্যকারিতা অর্জন করা। স্থলভাগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রশান্ত মহাসাগরের আংশিক নজরদারি বজায় রেখেছিল, ফিলিপাইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নিকটবর্তী অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উত্তর অঞ্চলটিকে শত্রু নৌবহরের জন্য সম্ভাব্য করিডোর হিসাবে বিবেচনা করা হয়নি। এর ফলে জাপানি অভিযান কোনো উল্লেখযোগ্য বিরোধিতা বা রেকর্ড ছাড়াই অগ্রসর হতে পেরেছিল। 20 নভেম্বর জাপানি নৌবহর হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে নির্ধারিত মিটিং পয়েন্টে পৌঁছেছিল। কোনো বাস্তব উড্ডয়ন ছাড়াই বিমানের সংক্ষিপ্ত উৎক্ষেপণ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। আক্রমণের তারিখ বজায় রাখা যায় কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিদিন সমুদ্র ও বাতাসের পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছিল। পূর্বাভাস ডিসেম্বরের প্রথম দিনগুলির জন্য স্থিতিশীলতা নির্দেশ করে। একই সাথে সাবমেরিন সহ সহায়ক ইউনিটগুলি পার্ল হারবারের নিকটবর্তী জলের দিকে অগ্রসর হচ্ছিল। তাদের মিশন ছিল প্রবেশপথগুলি পর্যবেক্ষণ করা এবং হামলার সময় বন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করা কোনো জাহাজকে টর্পেডো করা। দৃশ্যমান ঘনত্ব এড়াতে এই ইউনিটগুলি বিভিন্ন দিনে যাত্রা করেছিল। কিছু ছোট আকারের সাবমেরিন বৃহত্তর ইউনিট দ্বারা ওয়াহুর কাছাকাছি পরিবহন করা হয়েছিল। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। প্রতিটি জাহাজ তার ভূমিকা, সময় এবং কর্মের ক্ষেত্র জানত। সংকেতের প্রদর্শন ন্যূনতম করা হয়েছিল এবং সম্ভাব্য জরুরি অবস্থার জন্য সরল কোড ব্যবহার করা হয়েছিল। অপারেশন শুরু হওয়ার পরে কেন্দ্রীয় কমান্ডের সাথে কোনো যোগাযোগের পূর্বাভাস দেওয়া হয়নি। জাপানের সময় অনুসারে 5 ডিসেম্বরের রাতে উৎক্ষেপণ অবস্থানে যাওয়ার চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছিল। বিমানগুলির যুগপথ উড্ডয়ন সহজতর করার জন্য ইউনিটগুলি সারিবদ্ধভাবে বন্ধ গঠনে অগ্রসর হয়েছিল। স্কোয়াড্রন কমান্ডাররা জ্বালানি, অস্ত্রশস্ত্র এবং উড্ডয়নের সময়ের চূড়ান্ত সমন্বয় করেছিলেন। নির্দেশাবলী লিখিতভাবে এবং ব্যাখ্যার সুযোগ ছাড়াই নিশ্চিত করা হয়েছিল। 6 ডিসেম্বর জাপানি নৌবহর এমন দূরত্বে ছিল যা পরের দিন ভোরে হামলা শুরু করার অনুমতি দেয়া। সেই রাতে পাইলটরা তাদের নির্দিষ্ট কার্যভার পেয়েছিলেন: প্রাথমিক লক্ষ্য, আগমনের পথ, উড্ডয়নের উচ্চতা এবং প্রত্যাবর্তনের সংকেত। কোনো ক্রু সদস্য তাদের পোস্ট ত্যাগ করেননি। আদেশগুলি সুনির্দিষ্ট এবং চূড়ান্ত ছিল। একই সময়ে ওয়াশিংটনে কূটনৈতিক ও গোয়েন্দা সংস্থাগুলি জাপানের সাথে পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রেখেছিল। এনক্রিপ্ট করা বার্তাগুলি পাওয়া গিয়েছিল যা ডিক্রিপ্ট করার পরে ইঙ্গিত দিয়েছিল যে টোকিও আলোচনা বন্ধ করতে চলেছে। তা সত্ত্বেও আসন্ন হামলার সম্ভাবনা সম্পর্কে কোনো সাধারণ সতর্কতা জারি করা হয়নি। জাপানি নৌবহর শনাক্ত না হয়ে তাদের যাত্রা শেষ করে। মোতায়েন নীরবতা এবং পূর্বাভাসিত সমন্বয়ের সাথে কার্যকর করা হয়েছিল। পদ্ধতির পর্যায় শেষ হয়েছিল। সমস্ত ইউনিট অবস্থানে ছিল। পরবর্তী ধাপটি ছিল 7 ডিসেম্বরের সকালে যুগপতভাবে হামলা চালানো। আগের দিনগুলোতে উপেক্ষা করা সতর্কতা। 1941 সালের 7 ডিসেম্বরের আগের দিনগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক সংকেত পেয়েছিল যা সম্মিলিতভাবে বিশ্লেষণ করলে জাপানি হামলার পূর্বাভাস দিতে পারত। তবে সেই সংকেতগুলি খণ্ড খণ্ড ছিল, ভুল ব্যাখ্যা করা হয়েছিল বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক উপেক্ষা করা হয়েছিল। মার্কিন গোয়েন্দা ব্যবস্থার কূটনৈতিক ও সামরিক বার্তাগুলি আটকানোর সরঞ্জাম ছিল। তাদের একটি প্রোগ্রাম, যা ম্যাজিক নামে পরিচিত, টোকিও এবং তাদের দূতাবাসগুলির মধ্যে কোডের যোগাযোগগুলি ডিক্রিপ্ট করতে সক্ষম করেছিল। নভেম্বরের মাস থেকে বিশ্লেষকরা ওয়াশিংটনে জাপানি কূটনৈতিক চ্যানেলগুলির কার্যকলাপ বৃদ্ধি লক্ষ্য করতে শুরু করেছিলেন। তা সত্ত্বেও কোনো সশস্ত্র হামলা আসন্ন ছিল বলে সিদ্ধান্তে আসা যায়নি। 4 ডিসেম্বর একটি বার্তা আটকানো হয়েছিল যেখানে জাপানি সরকার তাদের কূটনৈতিক মিশনের সংবেদনশীল নথি ধ্বংস করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল, কিন্তু এটি ব্যাপক সতর্কতার দিকে ধাবিত করেনি। হুমকির মূল্যায়ন করার দায়িত্বে থাকা ব্যক্তিরা এই আদেশটিকে সামরিক স্থাপনার বিরুদ্ধে সম্ভাব্য হামলার সাথে যুক্ত করেননি।
6 ডিসেম্বর রাতে ওয়াশিংটনে তাদের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে জাপানি বার্তার প্রায় সম্পূর্ণ পাঠ্য পাওয়া গিয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। হামলার আগে বিষয়বস্তুটি আংশিকভাবে ডিক্রিপ্ট করা হয়েছিল, তবে প্রয়োজনীয় জরুরি ভিত্তিতে বিতরণ করা হয়নি। কিছু উচ্চপদস্থ কর্মকর্তা 7 তারিখ সকাল পর্যন্ত নথিটি পাননি। একই সময়ে ফিলিপাইন থেকে জেনারেল ডগলাস ম্যাকআর্থারের কাছে এমন প্রতিবেদন ছিল যা দক্ষিণ পূর্ব এশিয়ার জাপানি ঘাঁটিগুলিতে অস্বাভাবিক গতিবিধি নির্দেশ করে। এই পর্যবেক্ষণগুলি কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের দিকে পরিচালিত করেছিল, তবে পার্ল হারবার ঘাঁটির সাথে কোনো সরাসরি সমন্বয় স্থাপন করা হয়নি। হাওয়াইজের কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট হামলার সতর্কতা ছাড়াই অব্যাহত ছিল। 7 ডিসেম্বরের প্রথম প্রহরে ওয়াহুর উত্তরে অবস্থিত একটি রাডার একটি বৃহৎ বিমান গঠনের আগমন শনাক্ত করে। সিস্টেমের অপারেটররা অস্বাভাবিকতাটি ডিউটি অফিসারকে জানিয়েছিল, যিনি এটিকে উপকূল থেকে আসার জন্য নির্ধারিত আমেরিকান বোমারু বিমানের একটি দল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। কোনো সতর্কতা আদেশ জারি করা হয়নি। একই দিনে বন্দরের প্রবেশদ্বারে টহলরত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি অজানা সাবমেরিনের উপস্থিতি শনাক্ত করে। জাহাজটি গুলি চালায় এবং রেডিওর মাধ্যমে একটি প্রতিবেদন পাঠায়। সংকেতটি পাওয়া গিয়েছিল, তবে এটিকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। বার্তাটি অবিলম্বে সমস্ত কমান্ডের সাথে শেয়ার করা হয়নি। এই কার্যকরী ইঙ্গিতগুলি ছাড়াও জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন স্তরে রয়েছে তা সাধারণভাবে জানা ছিল। তবে মার্কিন সরকারের মনোযোগ ইউরোপ এবং এশিয়ার মধ্যে বিভক্ত ছিল। মার্কিন ভূখণ্ডে সরাসরি হামলার সম্ভাবনা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হয়নি। আগের সপ্তাহগুলোতে লন্ডন এবং অন্যান্য মিত্র দেশগুলোর রাজধানী থেকেও এমন খবর পাওয়া গিয়েছিল যা প্রশান্ত মহাসাগরে জাপানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল। এই সতর্কতাগুলি ইঙ্গিত দিয়েছিল যে ফিলিপাইন, সিঙ্গাপুর বা ডাচ ইস্ট ইন্ডিজ সবচেয়ে সম্ভাব্য লক্ষ্য ছিল। পার্ল হারবারকে সম্ভাব্য গন্তব্যগুলির মধ্যে ধরা হয়নি। হাওয়াইয়ের সামরিক কমান্ড জাপানি আগ্রাসনের সম্ভাবনা সম্পর্কে সাধারণ নির্দেশাবলী পেয়েছিল, তবে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য বা তারিখ ছিল না। অনুশীলন এবং টহলগুলির একটি নিয়মিত রুটিন বজায় রাখা হয়েছিল, তবে সতর্কতার স্তর পরিবর্তন করা হয়নি। বিমানগুলি বিমান ক্ষেত্রগুলিতে একত্রিত করা হয়েছিল, যা হামলার ক্ষেত্রে তাদের আরও দুর্বল করে তুলেছিল। কিছু বেসামরিক ও সামরিক কর্মকর্তা ওয়াশিংটন এবং বিদেশ উভয়স্থানেই হামলার পূর্ববর্তী সভাগুলিতে নির্দিষ্ট উদ্বেগ উত্থাপন করেছিলেন, কিন্তু সেই সতর্কতাগুলি অসংখ্য রিপোর্ট ও বিশ্লেষণের মধ্যে মিশে গিয়েছিল। উপলব্ধ তথ্য সংগ্রহ ও সংশ্লেষণের জন্য কোনো কেন্দ্রীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রতিরোধ ক্ষমতার উপর অত্যধিক আত্মবিশ্বাস, বিশ্লেষণ পদ্ধতির বিচ্ছিন্নতা এবং সংস্থাগুলির মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের অভাব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি উপাদান আলাদাভাবে বিবেচনা করলে তা কোনো প্রতিক্রিয়া সক্রিয় করার জন্য যথেষ্ট ছিল না। তবে একত্রে বিবেচনা করলে সেগুলি একটি স্পষ্ট প্যাটার্ন তৈরি করেছিল যা একটি আক্রমণের ঝুঁকি নির্দেশ করছিল। 7 ডিসেম্বর হাওয়াইজে অবস্থিত ইউনিটগুলির জন্য অন্য যে কোনো রবিবারের মতোই শুরু হয়েছিল। কোনো ধরনের পূর্বাভাস সতর্কতা জারি করা হয়নি বা নৌবাহিনীর ঘাঁটির প্রতিরক্ষা পুনর্গঠন করা হয়নি। সতর্কতাগুলি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়নি, কিন্তু পরিস্থিতির প্রয়োজনীয় জরুরিতা স্তরে সেগুলি মূল্যায়নও করা হয়নি। প্রতিক্রিয়ার অভাব ছিল একটি বিচ্ছিন্ন ব্যবস্থা। প্রসঙ্গের অসম্পূর্ণ পাঠ এবং দূরপাল্লার আক্রমণ পরিচালনা জাপানের সক্ষমতাকে অবমূল্যায়নের ফলাফল। 7 ডিসেম্বর প্রথম ঢেউ। 7 ডিসেম্বর 1941 সালে সকাল 6টায় জাপানি নৌবহর ওয়াহু দ্বীপের উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে নির্ধারিত উৎক্ষেপণ অবস্থানে পৌঁছেছিল। বিমানবাহী রন্তরিগুলো থেকে 183টি বিমান পূর্বনির্ধারিত গঠনে উড্ডয়ন শুরু করে। প্রথম ঢেউজে টর্পেডো বিমান, ডাইভ বোমারু বিমান, অনুভূমিক বোমারু বিমান এবং এসকর্ট ফাইটার অন্তর্ভুক্ত ছিল। বিমান অভিযানের নেতৃত্ব কমান্ডার মিৎসু ফুচিদার উপর ন্যস্ত ছিল, যিনি তার বোমারু বিমান থেকে সামগ্রিক গঠন পরিচালনা করছিলেন। প্রতিটি স্কোয়াড্রনকে প্রাথমিক লক্ষ্যবস্তু সম্পর্কিত নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। টর্পেডো বিমানগুলি নৌঘাঁটিতে নোঙর করা প্রধান জাহাজগুলিতে আক্রমণ করবে, ডাইভ বোমারু বিমানগুলি বিমানক্ষেত্রগুলিতে আঘাত করবে এবং অনুভূমিক বোমারু বিমানগুলি হ্যাঙ্গার এবং লজিস্টিক ভবনগুলিতে মনোনিবেশ করবে। ওয়াহুর দিকে অগ্রসর হওয়া কম উচ্চতায় সম্পন্ন হয়েছিল যাতে প্রাথমিক পর্যায়ে রাডার দ্বারা শনাক্তকরণ এড়ানো যায়। মেঘের স্তূপের কারণে সীমিত দৃশ্যমানতা সত্ত্বেও বিমানবহর গঠন বজায় রাখতে এবং আগমনের সময় সামঞ্জস্য করতে সক্ষম হয়েছিল। তারা যখন দ্বীপের কাছে আসছিল, পাইলটরা নিশ্চিত করেছিলেন যে কোনো উল্লেখযোগ্য বিমান সতর্কতা নেই।
7:42 ফুচিদা একটি কোডেড ট্রান্সমিশনের মাধ্যমে হামলার সংকেত পাঠান। একই সাথে হিকাম ফিল্ড, হুইলার ফিল্ড এবং বেলোজ ফিল্ডের বিমানক্ষেত্রগুলিতে প্রথম বোমাগুলি পড়তে শুরু করে। নৌ লক্ষ্যবস্তুতে হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা অকার্যকর করাই ছিল উদ্দেশ্য। প্রথম কয়েক মিনিটের মধ্যে জাপানি বিমান মাটিতে প্রচুর সংখ্যক বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছিল। বেশিরভাগ আমেরিকান বিমান খোলা সারিতে সারিবদ্ধ ছিল, যা তাদের দুর্বলতা বাড়িয়ে তুলেছিল। উড্ডয়নের আগেই অনেক বিমান ভূপাতিত হয়েছিল। আমেরিকান বিমান বিধ্বংসী কামান দ্রুত সক্রিয় করা হয়েছিল, তবে ইউনিটগুলির বিশ্রাম অবস্থার কারণে এর প্রাথমিক তীব্রতা সীমিত ছিল। বিমানক্ষেত্রগুলিতে হামলার সময় টর্পেডো বিমান এবং বোমারু বিমান পার্ল হারবার উপসাগরের দিকে অগ্রসর হয়। প্রধান লক্ষ্য ছিল তথাকথিত কি যুদ্ধজাহাজের সারি কিতে নোঙর করা যুদ্ধজাহাজগুলি। এর মধ্যে ইউএসএস অ্যারিজোনা, ইউএসএস ওকলাহোমা, ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইউএসএস ক্যালিফোর্নিয়া অন্তর্ভুক্ত ছিল। টর্পেডো বিমানগুলি অগভীর জলের জন্য বিশেষভাবে অভিযোজিত টর্পেডো ব্যবহার করে কম উচ্চতায় তাদের অস্ত্র নিক্ষেপ করে। জাহাজগুলির বিমান বিধ্বংসী প্রতিরক্ষা সাড়া দিতে শুরু করে, কিন্তু হামলাটি কয়েক মিনিটের মধ্যেই তার প্রথম আঘাত হানে। ইউএসএস ওকলাহোমা বেশ কয়েকটি টর্পেডো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং দ্রুত কাত হতে শুরু করে। ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়াও একাধিক আঘাত সহ্য করে এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে অনুভূমিকভাবে উড়ন্ত বোমারু বিমানগুলি জাহাজগুলিতে বড় আকারের বোমা ফেলেছিল। ইউএসএস অ্যারিজোনা সরাসরি আঘাতের শিকার হয়, যা তার একটি ম্যাগাজিনে আঘাত করে, যার ফলে একটি বিশাল অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটে। জাহাজটি কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়, তার বেশিরভাগ ক্রুকে নিয়ে। মার্কিন প্রতিক্রিয়া তাৎক্ষণিক ছিল কিন্তু বিশৃঙ্খল। যে ক্রুরা তাদের পোস্টে পৌঁছাতে পেরেছিল তারা বিমান বিধ্বংসী ব্যাটারি সক্রিয় করার, অগ্নিনির্বাপক দল গঠন করার এবং আহতদের বাঁচানোর চেষ্টা করেছিল। অনেক নাবিক, যারা সকালে নাস্তা করার সময় বা রুটিন কাজ করার সময় অবাক হয়ে গিয়েছিল, তারা হামলার অধীনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছিল। প্রথম জাপানি ঢেউ প্রায় 30 মিনিট স্থায়ী হয়েছিল। সেই সময়কালে হিকাম এয়ারবেস গুরুতর ক্ষতির শিকার হয়েছিল, বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছিল এবং বহু বিমান অকার্যকর হয়ে গিয়েছিল। হুইলার ফিল্ড এবং বেলোজ ফিল্ডও কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। নৌ অঞ্চলে ইউএসএস নেভাদা তীব্র বিমান হামলার অধীনে থাকা সত্ত্বেও বন্দর ত্যাগ করার জন্য কৌশল শুরু করতে সক্ষম হয়েছিল। অন্যান্য ছোট জাহাজগুলিও বোমা বর্ষণ কঠিন করার জন্য তাদের অবস্থান সরানোর চেষ্টা করেছিল, তবে বেশিরভাগ প্রধান ইউনিট স্থির ছিল, দুর্বল লক্ষ্যে পরিণত হয়েছিল। জাপানি কমান্ডাররা রিয়েল টাইমে ক্ষতির স্তর মূল্যায়ন করছিলেন। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে হাওয়াইজের মার্কিন বিমান ও নৌ সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্য অর্জিত হয়েছে। বিভিন্ন ধরনের বিমানের মধ্যে সমন্বয় বিদ্যমান প্রতিরোধের পরেও নির্ভুলভাবে বজায় রাখা হয়েছিল। প্রথম ঢেউ প্রায় 8:30 মিনিটের ন্যূনতম ক্ষতির সাথে বিমানবাহী রন্তরিতে ফিরে আসে। প্রতিটি ইউনিট তাদের বিমান পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পুনরুদ্ধার করে। পাইলটরা তাদের ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণগুলি প্রেরণ করেছিলেন, যা দ্বিতীয় ঢেউ সামঞ্জস্য করার জন্য ব্যবহৃত হবে। এদিকে ওয়াহু দ্বীপে সামরিক ও বেসামরিক কর্মীরা ত্রাণ প্রচেষ্টা, আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত জাহাজগুলিতে আটকে পড়াদের উদ্ধারের জন্য সংগঠিত করার চেষ্টা করছিলেন। হামলাটি আকস্মিক ছিল, নির্বাহে ধ্বংসাত্মক ছিল এবং প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছিল। ওয়াহুতে দ্বিতীয় বিমান হামলা। প্রথম ঢেউয়ের বিমানগুলো ফিরে আসার পর দ্বিতীয় জাপানি দল ওয়াহুর দিকে অগ্রসর হতে শুরু করে। এটি 167টি বিমানের সমন্বয়ে গঠিত ছিল, যা 3টি দলে বিভক্ত ছিল। তাদের প্রধান কাজ ছিল পূর্বে আঘাত হানা ক্ষয়ক্ষতিকে সুসংহত করা, এখনও ভাসমান জাহাজ এবং সম্পূর্ণরূপে আঘাত না হানা স্থল লক্ষ্যবস্তুতে মনোযোগ দেওয়া। বিমানবাহী রন্তরীর ডেকে টেকনিশিয়ানরা সকাল 7টা থেকে বিমানগুলোতে জ্বালানি ও অস্ত্র ভরেছিল। দ্বিতীয় ঢেউ 8:30 মিনিটের কিছুক্ষণ পর উড্ডয়ন করে। প্রতিটি স্কোয়াড্রন আগে থেকেই তাদের নির্ধারিত লক্ষ্য জানত। ডাইভ বোমারু বিমানের দল ডেস্ট্রয়ার, ক্রুজার ও অন্যান্য ছোট জাহাজগুলোকে লক্ষ্য করবে। অনুভূমিক বোমারু বিমানগুলো আবার সামরিক স্থাপনাগুলোতে হামলা করবে, যখন ফাইটার বিমানগুলো মার্কিন বিমানের সম্ভাব্য উড্ডয়ন থেকে রক্ষা করার জন্য দলগুলোর সাথে থাকবে। যাত্রাপথে পাইলটরা প্রথম ধাপে যা ঘটেছিল তার আংশিক তথ্য পায়। যদিও কিছু জাহাজ ইতিমধ্যেই আঘাতপ্রাপ্ত হয়েছিল, বেশ কয়েকটি তখনও সক্রিয় ছিল। তাদের মধ্যে ইউএসএস নেভাদা বন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল, যা এটিকে একটি অগ্রাধিকার লক্ষ্যবস্তুতে পরিণত করে। দ্বিতীয় ঢেউ সকাল 9টার কিছুক্ষণ পর ওয়াহুতে পৌঁছায়। হামলাটি কয়েকটি স্থানে বিভক্ত ছিল।
নৌঘাঁটির উপর বোমারু বিমানগুলো সেই জাহাজগুলোর উপর মনোযোগ দেয় যেগুলোতে কার্যকলাপের লক্ষণ দেখা যাচ্ছিল। ইউএসএস নেভাদা নতুন আঘাত পায় যা এটিকে বন্দরের প্রবেশদ্বারের কাছে আটকে যেতে বাধ্য করে যাতে বহির্গমন পথ বন্ধ না হয়। ইউএসএস পেনসিলভানিয়া, যা শুকনো ডোকে ছিল, বোমার আঘাতে তার ডেক ও সংলগ্ন কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বিমানক্ষেত্রগুলোতে জাপানি বিমানগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত অবস্থানে হামলা চালিয়ে নিশ্চিত করে যে হ্যাঙ্গার বা উড্ডয়ন পথ সক্রিয় নেই। নৌ বিমান চলাচল কর্তৃক ব্যবহৃত কানোহে ক্ষেত্র বারবার হামলার শিকার হয়। মাটিতে ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা বৃদ্ধি পায়, যা কার্যকর বিমান প্রতিক্রিয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। এই দ্বিতীয় ঢেউয়ে মার্কিন প্রতিরক্ষা আরও তীব্রভাবে প্রতিক্রিয়া জানায়। জাহাজ ও স্থল ঘাঁটিগুলোর বিমান বিধ্বংসী ইউনিটগুলো ইতিমধ্যেই সক্রিয় ছিল। আগুনের নির্ভুলতা উন্নত হয়, যার ফলে কয়েকটি জাপানি বিমান ভূপাতিত হয়। তবুও স্কোয়াড্রনগুলো তাদের গতিপথ বজায় রাখে এবং পিছু হটার আগে তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করে। বন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল ছিল। জ্বলন্ত জাহাজ থেকে ধোঁয়া দৃশ্যমানতা কঠিন করে তুলেছিল। কিছু ছোট জাহাজ উদ্ধারকারী দলের জন্য জায়গা খালি করার চেষ্টা করছিল। আহতদের যত দ্রুত সম্ভব সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, যা কার্যকর সমন্বয়ে বাধা সৃষ্টি করছিল। জাপানি পাইলটরা লক্ষ্য করে যে প্রথম ঢেউয়ে আঘাতপ্রাপ্ত কয়েকটি জাহাজ তখনও জ্বলছে। ইউএসএস অ্যারিজোনা তখনও ডুবে ছিল এবং ইউএসএস ওক্লাহোমা উল্টে ছিল। ইউএসএস মেরিল্যান্ড ও ইউএসএস টেনেসি ক্ষতিগ্রস্ত হলেও ভাসমান ছিল, আংশিকভাবে অন্যান্য জাহাজের পাশে তাদের অবস্থানের কারণে সুরক্ষিত ছিল। জাপানি কমান্ডাররা আকাশে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা মূল্যায়ন করছিলেন। তবে মার্কিন বিমানবাহী রন্তরীগুলোর অবস্থান সম্পর্কে সঠিক তথ্য ছিল না, যেগুলো সেদিন বন্দরে ছিল না। এই অনুপস্থিতি হামলার ফলাফলে একটি ত্রুটি হিসেবে বিবেচিত হয়, কারণ বিমানবাহী রন্তরীগুলোকে সবচেয়ে কৌশলগত লক্ষ্য হিসেবে গণ্য করা হতো। 10:30 দিকে দ্বিতীয় ঢেউয়ের বিমানগুলো পিছু হটতে শুরু করে। তারা তাদের বেশিরভাগ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। প্রথম ঢেউয়ের চেয়ে বিমানের ক্ষয়ক্ষতি বেশি ছিল, তবে জাপানি উচ্চপদস্থ কমান্ডের পূর্বাভাসিত সীমার মধ্যেই ছিল। অভিযানে কোনো জাপানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বিমানবাহী রন্তরীতে ফিরে পাইলটরা জানায় যে প্রধান লক্ষ্যগুলোতে আঘাত হানা হয়েছে এবং মার্কিন প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বৃদ্ধি পেয়েছে। জাপানি অপারেশনাল ডিরেক্টরেট তৃতীয় ঢেউয়ের নির্দেশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা মনে করে যে হামলা চালিয়ে গেলে অপ্রয়োজনীয় অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নৌবহর ঝুঁকিতে পড়তে পারে। স্থলভাগে হামলা থেমে গিয়েছিল, কিন্তু এর প্রভাব পুরো দ্বীপে দৃশ্যমান ছিল। নৌঘাঁটি, বিমানক্ষেত্র ও লজিস্টিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল। বিভিন্ন সেক্টরে আগুন তখনও জ্বলছিল। মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছিল এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন সংগঠিত করছিল। দ্বিতীয় ঢেউয়ের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতি সুসংহত করা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রতিরোধ করা। এই পদক্ষেপ সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত কৌশলগত কাঠামোর মধ্যে কার্যকর করা হয়েছিল। সেই মুহূর্ত থেকে জাপানি বাহিনী তাদের পশ্চাদপসরণ শুরু করে, তখনও তারা প্রতিক্রিয়ার মাত্রা সম্পর্কে অবগত ছিল না। বোমা হামলার পর মানব ও বস্তুগত ক্ষতি। জাপানি হামলার দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার পর পার্ল হারবারে ক্ষতির ব্যাপকতা স্পষ্ট হতে শুরু করে। পরবর্তী কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক ইউনিটগুলি ক্ষতির প্রাথমিক গণনা শুরু করে। প্রতিবেদন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এবং মৃতদেহ উদ্ধার হওয়ার সাথে সাথে সংখ্যাগুলি ধীরে ধীরে সমন্বয় করা হয়। সামরিক কর্মীদের মধ্যে মৃতের সংখ্যা 2004 ছাড়িয়ে যায়। এদের বেশিরভাগই নৌবাহিনীর সদস্য ছিল, যাদের মধ্যে প্রথম ঢেউয়ের সময় আক্রান্ত যুদ্ধজাহাজগুলিতে হতাহতের সংখ্যা বেশি ছিল। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ছিল ইউএসএস অ্যারিজোনা জাহাজে, যেখানে ডেকে বোমার আঘাতে অভ্যন্তরীণ বিস্ফোরণের কারণে 1100-র বেশি মৃত্যু নথিভুক্ত করা হয়েছিল। ইউএসএস ওক্লাহোমা বেশ কয়েকটি টর্পেডোর আঘাতে উল্টে যাওয়ার পর 400-র বেশি মৃত্যু যোগ করে। বাকি হতাহতের ঘটনা ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া, ইউএসএস ক্যালিফোর্নিয়া, ইউএসএস নেভাদা, ইউএসএস মেরিল্যান্ড, ইউএসএস টেনেসি এবং অন্যান্য ছোট জাহাজের মধ্যে বণ্টিত হয়েছিল। স্থলভাগেও হতাহতের ঘটনা ঘটেছিল, বিশেষ করে হিকাম, হুইলার এবং কানোহে বিমান ঘাঁটিতে, যেখানে বোমা হামলা বা পরবর্তী অগ্নিকাণ্ডের সময় কর্মীরা আক্রান্ত হয়েছিল। নিহতদের পাশাপাশি 1100-র বেশি মানুষ আহত হয়েছিল। অনেকের শরীরে পোড়া, শেলের আঘাত বা সেকেন্ডারি বিস্ফোরণের কারণে আঘাত লেগেছিল। সামরিক ও বেসামরিক উভয় মেডিকেল ইউনিট ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য প্রথম কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছিল।
হ্যাঙ্গার, গুদাম এবং সুরক্ষিত এলাকায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। নৌবহরের ক্ষেত্রে বস্তুগত ক্ষতি ছিল যথেষ্ট। 4টি যুদ্ধজাহাজ ডুবে গিয়েছিল: ইউএসএস অ্যারিজোনা, ইউএসএস ওকলাহোমা, ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইউএসএস ক্যালিফোর্নিয়া। আরও 4টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও তারা ডুবে যায়নি। ইউএসএস নেভাদা বন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় আক্রান্ত হয়েছিল, উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছিল এবং চ্যানেল অবরোধ এড়াতে এটিকে সেঁকতে ঠেলে দিতে হয়েছিল। ক্রুজারদের মধ্যে ইউএসএস হেলেনা এবং ইউএসএস র্যালি আক্রান্ত হয়েছিল। বেশ কয়েকটি ডেস্ট্রয়ার এবং সহায়ক জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছিল বা অকার্যকর হয়ে পড়েছিল। মোট হামলার সময় 20টিরও বেশি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিছু গুরুতর কাঠামোগত ক্ষতির শিকার হয়েছিল। হাওয়াইয়ে আমেরিকান বিমান বাহিনী প্রায় 200 বিমান হারিয়েছে। বেশিরভাগ বিমান উড্ডয়নের আগেই মাটিতে ধ্বংস হয়ে গিয়েছিল। বিমানগুলি সারিবদ্ধভাবে এবং উন্মুক্ত অবস্থায় ছিল, যা জাপানি বোমারু বিমানগুলির পক্ষে তাদের ধ্বংস করা সহজ করে তুলেছিল। হামলার সময় খুব কম বিমান উঠতে পেরেছিল এবং কেবল কয়েকটি শত্রু ফাইটারদের সাথে সংক্ষিপ্তভাবে জড়িত হয়েছিল। স্থল স্থাপনাগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিকাম ফিল্ডে বেশ কয়েকটি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুইলার ফিল্ড এবং নৌ বিমান স্টেশনগুলিতেও একই ঘটনা ঘটেছিল। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল এবং আগুন ও বিস্ফোরণের কারণে বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কয়েকটি জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গিয়েছিল, যা পরবর্তী দিনগুলিতে অভিযান পরিচালনা করা কঠিন করে তুলেছিল। ক্ষয়ক্ষতি কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। বেসামরিক জনগণের মধ্যেও হতাহতের খবর পাওয়া গেছে। ঘাঁটিগুলোর কাছে কিছু আবাসিক এলাকা দুর্ঘটনাক্রমে বিমান বিধ্বংসী গোলাগুলি বা সেকেন্ডারি বিস্ফোরণে আক্রান্ত হয়েছিল। সঠিক সংখ্যা ভিন্ন ছিল, তবে বেশ কয়েকজন বেসামরিক মৃত্যুর এবং অনির্দিষ্ট সংখ্যক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অগ্রাধিকার নির্ধারণ করা। প্রথমত, ডুবে যাওয়া বা ক্ষতিগ্রস্ত জাহাজগুলিতে আটকে পড়া জীবিতদের উদ্ধার নিশ্চিত করা হয়েছিল। এরপর আহতদের উপলব্ধ হাসপাতালগুলিতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণ, বিশেষ করে ইউএসএস অ্যারিজোনা, ইউএসএস ক্যালিফোর্নিয়া এবং বেশ কয়েকটি স্থল স্থাপনা শুরু হয়েছিল। পরবর্তী দিনগুলিতে উদ্ধার অভিযান চালানো হয়েছিল। ইউএসএস ওকলাহোমাতে ডুবুরিরা বেশ কয়েকদিন ধরে অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে আটকে পড়া নাবিকদের উদ্ধারের চেষ্টা করেছিল। হুলের ভেতর থেকে কিছু সংকেত শোনা গিয়েছিল, তবে অনেক ক্ষেত্রে প্রচেষ্টা দেরিতে পৌঁছেছিল। বন্দর অবকাঠামো যথেষ্ট ক্ষতির শিকার হয়েছিল, যদিও প্রবেশদ্বারটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। এর ফলে কিছু কার্যক্রম বজায় রাখা এবং মূল ভূখণ্ড থেকে সহায়তা আসা সহজ হয়েছিল। রানওয়ে বেশিরভাগ ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে মেরামত করা হয়েছিল, যা পরবর্তী দিনগুলিতে বিমান সক্ষমতার কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম করেছিল। লজিস্টিক দিক থেকে মার্কিন নৌবাহিনী মূল যুদ্ধ ইউনিটের উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা প্রশান্ত মহাসাগরে তাদের প্রাথমিক বিন্যাস পরিবর্তন করেছিল। হামলার সময় পার্ল হারবারে বিমানবাহী রন্তরীগুলির অনুপস্থিতি তাদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিল, যা পরবর্তীতে কৌশলগত পরিণতি ঘটাবে। তবে যুদ্ধজাহাজগুলির ক্ষতি এবং ঘাঁটির সামগ্রিক অবস্থা সেই অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতার তাৎক্ষণিক পশ্চাৎসরণের প্রতিনিধিত্ব করেছিল। মানব ও বস্তুগত উভয় ক্ষতির তালিকা পরবর্তী দিনগুলিতে ওয়াশিংটনে প্রেরিত প্রতিবেদনগুলিতে সংগ্রহ করা হয়েছিল। বিশেষ কমিশন দ্বারা সংখ্যাগুলি যাচাই করা হয়েছিল। হামলার ব্যাপকতা সত্ত্বেও পার্ল হারবার ঘাঁটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়নি। কিছু ইউনিট বেঁচে গিয়েছিল এবং মেরামত কাজ অবিলম্বে শুরু হয়েছিল। মার্কিন কমান্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পার্ল হারবারে হামলার পর প্রথম কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ ঘটনার ব্যাপকতার প্রতিক্রিয়া জানাতে শুরু করে। অহু দ্বীপে স্থানীয় কমান্ড সাময়িকভাবে বিশৃঙ্খল হয়ে পড়েছিল, কিন্তু তুলনামূলক দ্রুত পুনরুদ্ধার হয়। প্রাথমিক অগ্রাধিকার ছিল নতুন হামলা বন্ধ করা, আহতদের উদ্ধার করা এবং বড় ধরনের আগুন প্রতিরোধ করা। প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল হাসব্যান্ড কিমেল এবং হাওয়াইয়ের সেনাবাহিনীর প্রতিরক্ষার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ওয়াল্টার শর্ট উপলব্ধ ইউনিটগুলিকে পুনর্গঠিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন। উভয় কর্মকর্তাই অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হয়েছিলেন, তাদের কার্যকর প্রতিরক্ষা প্রস্তুত করার জন্য কোনো পূর্বতথ্য ছিল না। 7 ডিসেম্বরের সকালে তারা এখনও কার্যকর থাকা সমস্ত কর্মক্ষম সম্পদ সক্রিয় করার সমন্বয় করেন। সম্ভাব্য নতুন আক্রমণ শনাক্ত করার জন্য বিমান ও নৌটহল স্থাপন করা হয়েছিল। যে বিমানগুলি ধ্বংস হয়নি সেগুলিতে পুনরায় জ্বালানি ভরা হয়েছিল, যখন পাইলট এবং মেকানিকরা ক্ষতিগ্রস্ত বিমানগুলি পুনরুদ্ধার করার জন্য কাজ করছিলেন।
উপকূলীয় পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছিল এবং দ্বীপের বিভিন্ন স্থানে স্থায়ী বিমান বিধ্বংসী প্রতিরক্ষা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুর নাগাদ পার্ল হারবার ঘাঁটি থেকে সরাসরি প্রতিবেদন এবং আটক করা কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তার সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাদের কাছ থেকে ঘটনাগুলি সম্পর্কে অবগত হন। কিছুক্ষণ পরেই তিনি পরিস্থিতি মূল্যায়ন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ধারণের জন্য তার মন্ত্রিসভাকে ডেকে পাঠান। সমগ্র হাওয়াই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। মহাদেশীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। নৌবাহিনী ও সেনাবাহিনী প্রতিস্থাপন ইউনিটগুলিকে একত্রিত করা শুরু করে এবং দ্বীপগুলিতে চিকিৎসাকর্মী, প্রকৌশলী এবং লজিস্টিক সরবরাহ প্রেরণে অগ্রাধিকার দেওয়া হয়। এদিকে গোয়েন্দা সংস্থাগুলো হামলার আগের সমস্ত তথ্য সংগ্রহে কাজ করছিল। বার্তা আটকানো, কূটনৈতিক প্রতিবেদন এবং অভ্যন্তরীণ মেমোরান্ডা পর্যালোচনা করা হয়। উদ্দেশ্য ছিল কমান্ডের উচ্চস্তরে ত্রুটির জন্য কোনো দায় আছে কিনা তা নির্ধারণ করা। পরবর্তী দিনগুলিতে কংগ্রেস যা ঘটেছিল তার বিস্তারিত তথ্য পায়। বিশিষ্ট কর্মকর্তা এবং হাওয়াইয়ের প্রতিরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণের জন্য বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়। কিমেল এবং শর্টের বক্তব্য বিশেষভাবে পরীক্ষা করা হয়েছিল তাদের কেন্দ্রীয় ভূমিকার কারণে। ব্যাপক তদন্তের অপেক্ষায় কয়েক দিন পর উভয়কেই তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যুদ্ধ বিভাগ প্রশান্ত মহাসাগরে অতিরিক্ত ইউনিট প্রেরণের সমন্বয় করে। তালিকাভুক্তি, প্রশিক্ষণ এবং মোতায়েন প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়। পশ্চিম উপকূলের প্রধান নৌঘাঁটিগুলি সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ শুরু করে। অন্যান্য অঞ্চলে অনুরূপ হামলার সম্ভাবনার মুখে সিমুলেশন অনুশীলন স্থাপন করা হয়। কূটনৈতিক স্তরে পররাষ্ট্র দপ্তর জাপানের সাথে সমস্ত সম্পর্ক স্থগিত করে। রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য ডেকে পাঠানো হয় এবং কূটনৈতিক দপ্তর বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে বসবাসকারী জাপানি নাগরিকরা নিবন্ধন, নজরদারি এবং চলাচলের উপর নিষেধাজ্ঞাসহ সীমাবদ্ধতামূলক ব্যবস্থার শিকার হন। কয়েকদিন পর সরকার কর্তৃক নির্ধারিত শিবিরে আটক শুরু হবে। হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে এশিয়ায় জাপানের অন্যান্য সামরিক পদক্ষেপের খবর পাওয়া যায়। আক্রমণটি কেবল হাওয়াইজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একই সাথে জাপান ফিলিপাইন, মালয়েশিয়া, গুয়াম এবং হংকং আক্রমণ করে। এটি নিশ্চিত করে যে এটি একটি বৃহৎ আকারের অভিযান ছিল যা সমগ্র প্রশান্ত মহাসাগরে সামরিক ভারসাম্য ব্যাহত করার জন্য ডিজাইন করা হয়েছিল। রাষ্ট্রপতি রুজভেল্ট প্রধান সামরিক নেতাদের সাথে অবিরাম যোগাযোগ বজায় রেখেছিলেন। যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণার প্রথম খসড়া তৈরি করা হয়েছিল। সেনাবাহিনী ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা পাল্টা আক্রমণ এবং বাহিনী পুনর্গঠনের পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। সমান্তরালভাবে পরবর্তী মাসগুলিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যুদ্ধশিল্পের অবস্থা মূল্যায়ন করা হয়। গণমাধ্যমে হামলার খবর সরকারি বিবৃতির মাধ্যমে জানানো হয়। প্রাথমিকভাবে রেডিও এবং সংবাদপত্রে আংশিক বিবরণসহ খবরটি প্রচারিত হয়। হাওয়াই থেকে নতুন প্রতিবেদন আসার সাথে সাথে তথ্য আপডেট করা হয়। জনগণের প্রতিক্রিয়া তাৎক্ষণিক ছিল। বিভিন্ন শহরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখা যায় যা সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশের সাথে ছিল। প্রধান রেডিও স্টেশনগুলি রাষ্ট্রপতি এবং অন্যান্য কর্মকর্তাদের বার্তা সম্প্রচার করে। জনগণকে শান্ত থাকার এবং নতুন পরিস্থিতি মোকাবিলার জন্য সকল বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সামগ্রিক অনুভূতি ছিল ক্ষোভ এবং যা ঘটেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধতা। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রশিক্ষণ, মহড়া এবং তথ্য প্রচার অভিযান সংগঠিত করা শুরু করে। ফেডারেল, রাজ্য এবং স্থানীয় স্তরের মধ্যে যোগাযোগ জোরদার করা হয়। হামলার পর গৃহীত পদক্ষেপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবস্থানের সম্পূর্ণ পরিবর্তনের সূচনা করে। যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রবেশ 1941 সালের 8 ডিসেম্বর সকালের প্রথম দিকে রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট জাপানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার জন্য মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ জানাতে ক্যাপিটলে যান। পার্ল হারবারে হামলা 24 ঘণ্টা আগে ঘটেছিল এবং ক্ষতির ব্যাপকতা ততক্ষণে আইন প্রণেতা ও জনমত উভয়ের কাছেই জানা ছিল। কংগ্রেসের অধিবেশন জরুরি ভিত্তিতে আহ্বান করা হয়। প্রতিনিধি পরিষদ এবং সিনেট যৌথ অধিবেশনে মিলিত হয়। সিনেটর, কংগ্রেসম্যান, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে কক্ষটি পূর্ণ ছিল। রুজভেল্টের ব্যক্তিগত উপস্থিতি পরিস্থিতির গুরুত্বের উপর জোর দেয়া। রাষ্ট্রপতি তার দলের সদস্যদের দ্বারা সাবধানে রচিত একটি সংক্ষিপ্ত বার্তা পাঠ করেন। তার ভাষণে তিনি জাপানি হামলাকে ইচ্ছাকৃত, অপ্রত্যাশিত এবং সমন্বিত হিসাবে বর্ণনা করেন।
তিনি বিস্তারিতভাবে জানান যে কেবল পার্ল হারবারই আগ্রাসনের লক্ষ্য ছিল না, বরং ফিলিপাইন, গুয়াম এবং ওয়েক দ্বীপের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বাধীন অন্যান্য অঞ্চলও আক্রান্ত হয়েছিল। বার্তায় জোর দেওয়া হয় যে জাপান একই সময়ে ওয়াশিংটনে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করেছিল যখন তারা আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছিল। রুজভেল্ট মানবিক শব্দ ব্যবহার করেননি বা গ্রাফিক বর্ণনার আশ্রয় নেননি। তিনি একটি দৃঢ় এবং সরাসরি সুর বজায় রেখেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে ঘটনাগুলি একটি যুদ্ধের কাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে জাতি এবং জাপানের সাম্রাজ্যের মধ্যে যুদ্ধের পরিস্থিতিকে হামলার মুহূর্ত থেকে কার্যকরভাবে স্বীকৃতি দেওয়া হোক। রাষ্ট্রপতির ভাষণের পর আইন প্রণেতারা আনুষ্ঠানিক ভোট প্রক্রিয়া শুরু করেন। প্রতিনিধি পরিষদে ফলাফল ছিল 438 ভোট পক্ষে এবং 1 ভোট বিপক্ষে। সিনেটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। একমাত্র ভিন্ন ভোটটি একজন মহিলা কংগ্রেসম্যানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যিনি, যদিও হামলাটির নিন্দা করেছিলেন, ব্যক্তিগত নীতিবোধের কারণে সকল প্রকার যুদ্ধের বিরোধিতা করেছিলেন। তার ভোট সামগ্রিক অনুমোদন পরিবর্তন করেনি বা উল্লেখযোগ্য বিতর্কের সৃষ্টি করেনি। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর কংগ্রেস সিদ্ধান্তটি নির্বাহী বিভাগের কাছে প্রেরণ করে। রুজভেল্ট অবিলম্বে তাতে স্বাক্ষর করেন এবং নথিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। সেই মুহূর্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জাপানের সাথে যুদ্ধাবস্থায় প্রবেশ করে। ঘোষণার সাথে সাথে নিযোগ বৃদ্ধি, শিল্প উৎপাদন জোরদার এবং সশস্ত্র বাহিনীর কর্মক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাহী আদেশ জারি করা হয়। এই খবরটি যোগাযোগের সকল মাধ্যমে ছড়িয়ে পড়ে। রেডিও স্টেশনগুলি তাদের অনুষ্ঠান বন্ধ করে প্রস্তাবটি পাঠ করে। সংবাদপত্রগুলি আইনি প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ সহ বিশেষ সংস্করণ প্রকাশ করে। ডাকঘর, রেলস্টেশন এবং সরকারি ভবনগুলিতে জনসাধারণকে একত্রিতকরণ বা জরুরি অবস্থার ক্ষেত্রে নির্দেশাবলী সহ তথ্যমূলক পোস্টার লাগানো হয়। একই সময়ে সামরিক ইউনিটগুলিকে প্রস্তুতির আদেশ দেওয়া হয়েছিল। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের কমান্ড পুনর্গঠিত করে, সকল ফ্রন্টে সতর্কতার স্তর বৃদ্ধি করে এবং প্রশিক্ষণ দ্রুত করে। প্রশান্ত মহাসাগরে সৈন্য মোতায়েনকে অগ্রাধিকার দেওয়া এবং মহাদেশীয় অঞ্চলের প্রতিরক্ষা সমন্বয় করার জন্য নির্দেশিকা জারি করা হয়। অন্যান্য রাজধানীতে মার্কিন দূতাবাসে কূটনীতিকরা কংগ্রেসের প্রস্তাব সংশ্লিষ্ট সরকারগুলিতে প্রেরণ করেন। যা ইতিমধ্যে একটি আন্তর্জাতিক সংঘাত হিসাবে বিবেচিত হচ্ছিল, তার মোকাবিলায় রাজনৈতিক সমর্থন এবং সহযোগিতা চাওয়া হয়। ইউরোপে বেশ কয়েকটি মিত্র সরকার অবিলম্বে সমর্থন প্রকাশ করে। লাতিন আমেরিকায় সরকারগুলি জাপানের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে শুরু করে। সমান্তরালভাবে ট্রেজারি বিভাগ দেশে বসবাসকারী জাপানি নাগরিকদের আর্থিক সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সক্রিয় করে। ব্যাংক লেনদেন, ডাকযোগে প্রেরিত জিনিসপত্র এবং আন্তর্জাতিক যোগাযোগ তদারকি করার ব্যবস্থাও নেওয়া হয়। বন্দর, রেলস্টেশন এবং সংবেদনশীল এলাকায় তল্লাশি শুরু হয়। ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যে স্বেচ্ছাসেবকরা নিযোগ অফিসে আসতে শুরু করে। বিভিন্ন শহর থেকে যুবকরা সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্ত হওয়ার জন্য উপস্থিত হয়। বিশ্ববিদ্যালয়, কারখানা এবং ইউনিয়নগুলি সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি জারি করে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থাগুলি তাদের কার্যক্রম জোরদার করে। 8 ডিসেম্বরের যুদ্ধ ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের আনুষ্ঠানিক সূচনা করে। সেই মুহূর্ত থেকে সামরিক অভিযান ক্রমশ প্রসারিত হয় এবং জাতি বিশ্বব্যাপী আকারের একটি সংঘাত মোকাবেলার জন্য পুনর্গঠিত হতে শুরু করে। প্রাথমিক কৌশলগত পরিণতি। পার্ল হারবারে হামলা এবং আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও জাপান উভয়ের জন্য তাৎক্ষণিক কৌশলগত পরিণতি স্পষ্ট হতে শুরু করে। 1941 সালের 7 ডিসেম্বরের পরবর্তী দিনগুলোতে প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। প্রথমত, যুক্তরাষ্ট্র তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি উল্লেখযোগ্য অংশের কার্যক্ষমতা হারায়। যদিও ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি জাহাজ পরে পুনরুদ্ধার বা মেরামত করা হয়েছিল, তবুও প্রথম কয়েক সপ্তাহে তাদের অনুপস্থিতি হাওয়াই দ্বীপপুঞ্জ ও অন্যান্য দ্বীপাঞ্চলের প্রতিরক্ষায় একটি বড় ফাঁক সৃষ্টি করে। নৌবহরের গতিবিধি সীমিত হয়ে পড়ে এবং বড় আকারের জবাবি হামলা চালানোর তাৎক্ষণিক সামর্থ্য হারায়। পার্ল হারবারে আক্রমণের সময় যে মার্কিন বিমানবাহী রন্তরীগুলি সেখানে উপস্থিত ছিল না, সেগুলিকে নৌ অভিযানের নতুন কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে নির্ধারণ করা হয়। সামরিক কর্তৃপক্ষ সমুদ্র থেকে বিমান উড্ডয়নের উপর ভিত্তি করে যুদ্ধের কৌশল পরিবর্তন করে। এই পুনঃঅভিমুখীকরণ সম্পদের ব্যবহার এবং ক্রুদের প্রশিক্ষণ পুনর্বিন্যাস করতে বাধ্য করে। কৌশলগত স্তরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং এশিয়ার দিকে সরবরাহ রুট রক্ষা করা অগ্রাধিকার ছিল।
নৌ ও বিমান টহল বৃদ্ধি করা হয় এবং নতুন মধ্যবর্তী ঘাঁটি নির্মাণের ব্যবস্থা করা হয়। পশ্চিম উপকূলের শিপইয়ার্ডগুলিতে বিমান, গোলাবারুদ এবং নৌ ইউনিটগুলির উৎপাদনও দ্রুত করা হয়। যুদ্ধ বিভাগ কমান্ড পুনর্গঠিত করে। অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয় এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে যৌথ দলগুলিকে একত্রিত করা হয়। প্রশান্ত মহাসাগরের সমন্বিত কমান্ড আরও দক্ষতার সাথে অভিযান সমন্বয় করার জন্য ডিজাইন করা কাঠামো সহ সুসংহত করা হয়। ভবিষ্যতের অপ্রত্যাশিত হামলা প্রতিরোধের জন্য একটি বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্কও স্থাপন করা হয়। কূটনৈতিক ফ্রন্টে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জার্মানি ও ইতালি জাপানের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে 11 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রুজভেল্ট প্রশাসন একই দিনে অনুরূপ ঘোষণার মাধ্যমে প্রতিক্রিয়া জানা। এটি নিশ্চিত করে যে সংঘাত ইতিমধ্যেই বিশ্বব্যাপী রূপ নিয়েছে। জাপানে সামরিক কমান্ড হামলার প্রাথমিক সাফল্যকে সরাসরি বিরোধিতা ছাড়াই অন্যান্য অঞ্চলে অগ্রসর হওয়ার সুযোগ হিসাবে মূল্যায়ন করে। পার্ল হারবারের পরবর্তী দিনগুলোতে জাপানি বাহিনী ফিলিপাইন, মালয়েশিয়া, হংকং এবং ডাচ ইস্ট ইন্ডিজে সমন্বিত অভিযান শুরু করে। মিত্রশক্তির পক্ষ থেকে সুসংগঠিত প্রতিক্রিয়ার অভাবের সুযোগ নিয়ে এই আক্রমণগুলি দ্রুত প্রসারিত হয়। জাপানি উচ্চপদস্থ কমান্ড পরবর্তী সপ্তাহগুলোতে তাদের সম্প্রসারণের কৌশল বজায় রাখে। উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র তার আক্রমণাত্মক ক্ষমতা পুনরুদ্ধার করার আগে একটি বিস্তৃত নিয়ন্ত্রণ অঞ্চল সুসংহত করা। অস্থায়ী বিমান ঘাঁটি স্থাপন করা হয় এবং সরবরাহ প্রবাহ নিশ্চিত করার জন্য মূল বন্দরগুলি দখল করা হয়। তবে পার্ল হারবারে মার্কিন বিমানবাহী রন্তরীগুলির অনুপস্থিতি কিছু জাপানি কর্মকর্তার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। বিমান বাহিনী এই ইউনিটগুলিকে খুঁজে বের করতে বা ক্ষতি করতে ব্যর্থ হয়েছিল, যা একটি কৌশলগত ত্রুটি ছিল। এই পরিস্থিতি প্রাথমিক হামলার সময় তৃতীয় ঢেউয়ের উপযোগিতা নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত কার্যকর করা হয়নি। যুক্তরাষ্ট্রে হামলার পর জনমত অবিলম্বে ঐক্যবদ্ধ হয়। সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন বিক্ষোভ স্বেচ্ছাসেবক নিযোগ বৃদ্ধির মধ্যে প্রতিফলিত হয়। নিযোগ কেন্দ্রগুলি আবেদনকারীদের রেকর্ড সংখ্যক পরিসংখ্যান পায়। সামরিক উৎপাদন কারখানায় বেসামরিক কারখানাগুলির রূপান্তরের মাধ্যমে একটি শিল্প একত্রীকরণও শুরু হয়। কংগ্রেস সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ক্ষমতা সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে বাজেট বরাদ্দ অনুমোদন করে। নতুন কর স্থাপন করা হয়, যুদ্ধ বন্ড জারি করা হয় এবং জনগণের মধ্যে সঞ্চয় অভিযান প্রচার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলি প্রযুক্তিগত ও লজিস্টিক প্রকল্পে সরকারের সাথে সহযোগিতা শুরু করে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক পরিকল্পনার সূচনা করে। তাৎক্ষণিক বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়নি। প্রশান্ত মহাসাগরে অগ্রগতির পয়েন্ট স্থাপন, জাপানের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার এবং অবশেষে জাপানি দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলিতে পৌঁছানোর পরিকল্পনা তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসকারী জাপানি জনসংখ্যার ক্ষেত্রে সীমাবদ্ধতামূলক ব্যবস্থা প্রয়োগ করা শুরু হয়, যা পরে ব্যাপক আটকগুলিতে পরিণত হয়। ফেডারেল সরকার নিবন্ধন, অ্যাকাউন্ট জব্দ এবং চলাচলের সীমাবদ্ধতা অনুমোদন করে। এই পদক্ষেপগুলিকে নিরাপত্তা ব্যবস্থা হিসাবে ন্যায্যতা দেওয়া হয়েছিল, যদিও সেই সময়ে জাপানি বংশোদ্ভূত নাগরিকদের দ্বারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের ঘটনা নথিভুক্ত করা হয়নি। হামলার তাৎক্ষণিক পরিণতি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিফলিত হয়। বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশ জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের সাথে একই সময়ে যুদ্ধ ঘোষণা করে। জোটের মানচিত্র সুসংহত হয় এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সংঘাতের বিভিন্ন ফ্রন্ট সমন্বিত হতে শুরু করে। পার্ল হারবারের হামলা এর সরাসরি প্রভাব ছাড়াও সংঘাতের কাঠামোতে একটি চূড়ান্ত পরিবর্তন ঘটায়। সেই মুহূর্ত থেকে প্রশান্ত মহাসাগর একটি কেন্দ্রীয় অভিযান থিয়েটারে পরিণত হয় এবং যুক্তরাষ্ট্র একটি রক্ষণাত্মক অবস্থান থেকে একটি টেক্সি পাল্টা আক্রমণাত্মক কৌশলে স্থানান্তরিত হয়। হামলার পরবর্তী দিনগুলোতে গৃহীত সিদ্ধান্তগুলি যুদ্ধের একটি নতুন পর্যায়ের সূচনা করে। পার্ল হারবারের হামলা তার উৎপত্তিতে কোনো বিচ্ছিন্ন বা অপ্রত্যাশিত ঘটনা ছিল না। এটি প্রশান্ত মহাসাগরে প্রতিদ্বন্দ্বী স্বার্থের দুটি শক্তির মধ্যে বহু বছর ধরে জমে থাকা একগুচ্ছ উত্তেজনার চূড়ান্ত পরিণতি ছিল। জাপান কূটনৈতিক আলোচনা চলাকালীনও একটি সুনির্দিষ্টভাবে পরিকল্পিত হামলার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। দুটি ঢেউজে বিভক্ত সামরিক অভিযান তার তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করে, সাময়িকভাবে এই অঞ্চলে মার্কিন নৌ সক্ষমতা দুর্বল করা। পরিণতি সরাসরি ছিল। যুক্তরাষ্ট্র পরের দিন যুদ্ধ ঘোষণা করে এবং অন্যান্য শক্তিগুলি পরবর্তী দিনগুলিতে ধীরে ধীরে সারিবদ্ধ হয়। সেই মুহূর্ত থেকে নতুন ফ্রন্টের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংঘাত বিশ্বব্যাপী প্রসারিত হয়।
প্রশান্ত মহাসাগরের যুদ্ধ দীর্ঘমেয়াদী সামরিক, রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব সহ একটি পূর্ণাঙ্গ মাত্রা লাভ করে। পার্ল হারবারের যুদ্ধ সেই নতুন পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করে। এর আগে এবং পরে যে সমস্ত উপাদান বিকশিত হয়েছিল তা অবিচ্ছিন্নভাবে অগ্রসর হয়েছিল। পরিণতি একদিনে নির্ধারিত হয়নি, তবে 1941 সালের 7 ডিসেম্বরের সকালে স্পষ্টভাবে শুরু হয়েছিল।